অত হন্তদন্ত হয়ে কোথায় চললে গো? আর আমার যা কাজ বাণিজ্য মশাই, প্রজাপতি নিবন্ধের খোঁজ খবর নিতে বেরিয়েছি। তা বেশ, তা বেশ। তা কোথায় যেতে হবে শুনি? ওই যে নপাড়ায় কেষ্ট মুখুজ্জের বাড়িতে গো। আচ্ছা আচ্ছা, তা পাত্র না পাত্রীর যোগাযোগ ভায়া? পাত্রী, একেবারে ডাঁশালো পাত্রী মশাই। তাহলে তো সে মেয়ের বাজারে খুব দুর্নাম, তোমার যোগাযোগ করতে অসুবিধা হবে না? তা তো একটু হবেই, তবে কি জানেন, আজকাল লোকেদের ওসব গা সওয়া হয়ে গেছে আর কি। ছেলে মেয়ে স্কুল কলেজে পড়বে আর একটু প্রেম টেম করবে না, তা কি হয়? তা যা বলেছো। আজকাল ছেলে মেয়েরা ভাবে প্রেম না করলে জীবনই ব্যর্থ, তাই পথে ঘাটে স্কুল কলেজে গাছের তলায় সর্বত্রই জোড়া জোড়া কপতি রাধা মাধব। তুমি তো তাহলে অনেক কিছুই জানো দেখছি। জানতে হয় দেবেন বাবু, জানতে হয়। আমাদের ওই তো মানুষকে নিয়েই ওঠা বসা, কিনা? যাক যাক, তোমার কাছে অনেক কিছু শেখা হলো। তা হ্যাঁ তারিণী খুড়ো, তোমার সন্ধানে সেরকম কোনো ভালো মেয়ে আছে নাকি? আছে মানে থাকবে না কেন? আপনার ছেলের জন্য বুঝি? হ্যাঁ গো, ছেলে নয় নয় করে 27-এ পড়লো, গভর্নমেন্ট সার্ভিস করছে। এবার তো তার ঘর সংসার করে দিতে হবে নাকি? নিশ্চয়। দেখুন, আমার কাছে আপনি A to Z সব ধরনের মেয়ে পাবেন। আপনার কেমনটা লাগবে তাই বলুন। ওই আমাদের পাল্টি ঘর হবে, মেয়ে অন্তত গ্র্যাজুয়েট হবে, রং ফর্সা আর দেখতে মোটামুটি ভালো, এই আর কি। তার মানে আপনি স্ট্যান্ডার্ড মেয়ে চাইছেন, এই তো? তা আপনাদের দক্ষিণা? না না না, আমাদের কোনো চাহিদা নেই। আমার ছেলে পণ্যের বিপক্ষে। তাহলে তো আমার কাজ আরো সহজ হয়ে গেল মশাই। শুধু উভয়ের পছন্দটা হলেই ব্যাস, কেল্লা ফতে। রাধা মাধব। ঠিক আছে মানুষ মশাই, আপনি নিশ্চিন্তে থাকবেন। একবারে যখন তারিণী চক্রবর্তীর কাছে মুখ খুলেছেন, তখন আর বিয়ে না হয়ে গেছে কোথায়? রাধা মাধব। তাহলে কবে খবর পাবো? একেবারে ঠিক সময়ে ঠিক লগ্নে আপনার বাড়িতে হাজির হয়ে যাব। উনি আপনি কিচ্ছু ভাববেন না। আমার নাম তারিণী, মানুষকে তারুণ করাই আমার কাজ। রাধা মাধব। কি গো গিন্নি, মেয়ে কি বলছে? বলি এবার বিয়ে টিয়ে করবে তো? এতদিন তো পড়া করে বিয়ে করলো না, এবার তো পড়াশোনা শেষ হয়েছে নাকি? হ্যাঁ, এবার তো MA পাশ করলো। এবার তো বিয়ের কথা চিন্তা করা দরকার। চিরটা কাল তো আর পড়াশোনা করলে চলবে না। তাহলে লাবণীকে ডেকে একবার জিজ্ঞেস করে দেখো তার কি মত। লাবণী, মা লাবণী, যাই। শোনো, তোমার যা জিজ্ঞাসা করার তুমিই করো। আবার আমায় কেন? তুমি নিজেই জিজ্ঞেস করো না। মা, আমায় ডাকছিলে? হ্যাঁ রে মা, তোর তো পড়াশোনা শেষ হয়েছে। পড়াশোনার কি শেষ আছে মা? যত ইচ্ছা পড়াশোনা চালিয়ে যাওয়া যায়। সমুদ্রের জলের যেমন শেষ নেই, পড়াশোনারও তেমনি শেষ বলতে কিছু নেই। কিন্তু তোমার তো বিয়ের বয়স হয়েছে মা, এবার তো আমাদের তোমার বিয়ের কথা ভাবতে হবে। এখন তোমরা যা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা বাপি, কাগজে একটা অ্যাড দিলে কেমন হয়? এখন তো কাগজ খুললেই পাত্রপাত্রীর ছড়াছড়ি। ও হ্যাঁ, কাগজে একটা বিজ্ঞাপন দিলেও চলে। আজকাল তো কাগজের বিজ্ঞাপনে অনেক ছেলে মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। না, ও কাগজ ফাগজে আমার খুব একটা বিশ্বাস নেই। কোথাকার কি ছেলে, তার নাম ধাম বংশ পরিচয় কিছুই জানা নেই, শুধু কথার ফুলঝুরি। হেমেন বাবু বাড়ি আছেন? হেমেন বাবু। দেখ না বাবা, কে ডাকছে। ঠিক আছে মা, তুমি বসো, আমি দেখছি। এই ভোর সন্ধ্যেবেলা আবার কে এলো কে জানে। রাধা মাধব, আমি তারিণী চক্রবর্তী। লোক মুখে খবর পেলাম আপনার নাকি একটি বিবাহযোগ্যা কন্যা আছে। যদি অনুমতি করেন তাহলে একটি সুপাত্রের ফটো আর বায়োডাটা আপনাদের দেখাতে পারি। আরে বসুন, ওসব পরে হবে। অপর্ণা, একটু চায়ের ব্যবস্থা করো তো। তা ছেলে কি আপনার? আরে না, আমার হবে কেন? ছেলে এক্স হেডমাস্টার দেবেন ব্যানার্জি। আমি পাত্রপাত্রীর যোগাযোগ করি আর কি। ও, আপনি তাহলে ঘটক মশাই? তা বেশ। তা ছেলের বয়স কত?
কি করে? আপনি একবার বায়োডাটাটা চোখ বুলিয়ে নিন, তাহলেই সব জানতে পারবেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বটে তা বটে। দেখি দিন আপনার ফটো আর বায়োডাটা। দেখি বাবা, ছেলের নাম রাকেশ ব্যানার্জি, বাবার নাম দেবেন ব্যানার্জি, বাড়ি মোহনপুর হুগলি, কোয়ালিফিকেশন MSc PhD, কাস্টম অফিসার, বয়স 27। লাবণী, এই লাবণী, এদিকে একবার আয় তো। হীরের টুকরো ছেলে বাবা, হীরের টুকরো ছেলে, যেমন বাপ তার তেমন ছেলে, এত বড় বিদ্বান ছেলে, অথচ কি ভদ্র, কি বিনয়ী। কি বলছিস দাদা? দেখ তো এই ছেলেটা তোর পছন্দ হয় কিনা। হ্যাঁ, তোর খালি আর কি। না রে, ইয়ার কি নয়, সিরিয়াসলি বলছি। আমাদের সৌভাগ্যের দূত হয়ে তারিন কাকু এসেছেন পাত্রের খবর নিয়ে। দেখ দেখ তোর কেমন লাগছে দেখ। হিমা, তোমার কেমন লাগছে বলো? আহা, অত লজ্জার কি আছে? তুমি এখনকার মেয়ে, মনের মানুষটিকে তো তোমাকেই বেছে নিতে হবে, তাই না? দেখুন, আমার মেয়ে আধুনিকা হলেও এখনকার মেয়েদের মতো খোলা মনের নয়। ও একটু লাজুকে আর বাপ মায়ের উপর নির্ভরশীল। ভালো ভালো, খুব ভালো, একেবারে রাজ্যটক মিল। আপনার মেয়ে যেমন রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, আমার ছেলেও তেমন রূপে গুণে একেবারে দেব সেনাপতি কার্তিক। এখন শুধু ময়ূরে চড়ে বিয়ে করতে আসাটাই বাকি। যাক, এবার তবে বলুন তাদের ডিমান্ড কি? কিছু না, তাদের একমাত্র দাবি ভালো মেয়ে, আর সেটা তো আমি সচক্ষেই দেখে গেলাম রাধা মাধব। বেশ, তাহলে আপনি এগিয়ে যান, আমাদের সম্মতি রইল। কি গো, তোমরা কি বলছো তাহলে? আগে দেখাশোনাটাই হোক না, তারপর দেখা যাবে। আমার তো কোনো আপত্তির কিছুই নাই। বায়োডাটাটা দেখে তো আপত্তি করার কোনো কথাই নয়। এখন শুধু দেখাশোনা করে এগুলোকে মিলিয়ে নেওয়া, এই যা। তাহলে আমি এগিয়ে পড়ি, শুভস্য শীঘ্রম, যত শীঘ্র হয় ততই মঙ্গল। দেখো রাধা মাধব, যেন চার হাত এক হয়ে যায়, যেন দুটি মন প্রাণ মিলে মিশে একাকার হয়ে যায় প্রভু, একাকার হয়ে যায়, একাকার হয়ে যায়। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। খুব খুশি খুশি মনে হচ্ছে। আর গেছে কোথায়? চারে মাছ ঘুরঘুর 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 করছে, এবার শুধু ছিপ ফেলে মারো খ্যাচ। আরে কোথায় মাছ ধরবে শুনি? ওই যে রে, দেবেন বাণুজ্যের দিকেতে হেমেন মুকুজ্জের মাছ ঘাই দিচ্ছে, আরে তারিণী চক্রবর্তীও হুইলটা ফেলে ফাতনার দিকে এক দৃষ্টে চেয়ে অপেক্ষা করছে, কখন বাঁচাতন টুপ করে টোপটা গেলে আর কি। আরে মুকুজ্জা বাণুজ্যদের বিয়ে ঠিক করলে বুঝি? না, ঠিক এখনো হয়নি বুঝলি, তবে হবার মুখে। আর গেছে কোথায় বইনি, এবার শুধু নিজের পাওনা গন্ডাটা বুঝে নিতে হবে আর। আরে সে তো বিয়েটা মিটে গেলেও তোমার পাওনা তুমি পাবে। খবরদার অমন বোকামি করিস নে, বিয়ে থা মিটে গেলে কেউ বুঝবে না, তখন বলবে আচ্ছা এইটা দিচ্ছি, খুশি হয়ে নাও। দেখছিস না, ছেলে মেয়ের বিয়ে লাখ লাখ টাকা খরচা করছে, আরে বামুন নাপিত ঘটকের বেলায় 5.5 আনা, কত কান্না কাটি। দুপক্ষের পছন্দ হয়ে গেছে বুঝি? পছন্দ হয়ে গেছে, এ রাজ্যটক মিল রে, এখন শুধু ফাইনাল টাচটাই বাকি। রাধা মাধব, রাধা মাধব। আরে ও তারিণী খুড়ো, কি অত বক বক করছো হে? এই দেখো, একেই বলে ঈশ্বরের যোগাযোগ, বুঝলি ময়নি, ঈশ্বরের যোগাযোগ। আরে এতক্ষণ তো আপনাদের কথাই হচ্ছিল বাণুজ্য মশাই। আরে তারিণী খুড়ো, আপনাদের কথাই তো বলছিল এতক্ষণ। আরে রোজই ভাবছি তুমি বাড়িতে আসবে, সেই যে সরে পড়লে আর তোমার টিকিটিরও দর্শন পাচ্ছি না, তাই ছেলেকে নিয়ে তোমার বাড়ির দিকেই রওনা হচ্ছিলাম। এখন রাস্তায় দেখা হয়ে গেল। হ্যাঁ, বাবা রোজই আপনার আশায় পথ চেয়ে থাকেন, তাই আমি বাবাকে আপনার বাড়িতে যাবার কথা বললাম। ভালোই করেছো, ভালোই করেছো বাবা জীবন, ভালোই করেছো। আর কোনো চিন্তা নেই, এবার তোমাদের বাড়ি প্যাপ 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 করে সালাই বাজলো বলে। তা কিছু যোগাযোগ করলেন? করলেন
করলেন মানে একেবারে মনের মতো যোগাযোগ। তোমার বাবা ঠিক যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি গো। মেয়ে কেমন, দেখতে শুনতে ভালো তো? আরে ভালো মানে যেন সাক্ষাৎ মা লক্ষ্মী মর্তে নেমে এসেছেন। আমি তো দেখে চোখ ফেরাতেই পারিনি বাণিজ্য মশাই। বাড়ি কোথায়? লেখাপড়া জানে তো? বাড়ি পলাশপুর, আর লেখাপড়া MA কমপ্লিট। নাচ গান আঁকা সবেতেই সেরা। তাছাড়া ভদ্র বিনয়ী রুচিশীলা। এই নাও ফটো আর বায়োডাটাটা ধরো। হ্যাঁ, কয়দিন? এক কাজ করুন, আপনি তাহলে তাড়াতাড়ি একটা ডেট ঠিক করে ফেলুন। আমরা সকলে গিয়ে দেখে যদি ভালো লাগে দিন স্থির করে আসবো। হ্যাঁ তারিণী, আমরা বারবার যাব না, সকলে একসঙ্গে গিয়ে পছন্দ হলে দিন স্থির করে তবেই ফিরবো। ও তারিণী খুড়ো, তাড়াতাড়ি একটা মেয়ে দেখার দিন ঠিক করো দেখিনি। ঠিক আছে। কাল দুপুর ঠিক 3টের সময় আপনারা এইখানে এসে সব জড়ো হবেন। আমি আপনাদের দেখিয়ে আনবো। আপনার ভালো করে দেখে শুনে আপনার কথার মতো আমার কথা মতো সবকিছু মিলিয়ে নেবেন। আশা করি এক দেখাতেই পাকা কথা হয়ে যাবে আর কি। রাধা মাধব দেখি তোমারও হাজ্য আর আমাদেরও ভবিতব্য। শুধু এই গরিব চক্রবর্তী বাউনটাকে একটু স্মরণে রাখবেন বাণিজ্য মশাই, যেন বৌমাকে পেয়ে আমাকে ভুলে যাবেন না। রাধা মাধব। তোমায় কি ভোলা যায় তারিণী? তুমি যে আমায় ইহকালে না পেলে পরকালের দরজায় গিয়েও কড়া নাড়বে হে। যা বলেছেন পাওনা গন্ডা কি ভোলা যায় রাধা মাধব? দাঁড়াও। এই বাড়ি দেখছেন না? এই দেখুন নেম প্লেটে হেমেন মুখার্জি বলে লেখা আছে। ও আসুন, এটাই আমাদের বাড়ি। বসুন। মুখার্জি বাবু, ঘটক মশাইয়ের কাছ থেকে আপনাদের ফটো এবং বায়োডাটা থেকে সবকিছু জেনেছি। এবার আপনার মেয়েকে আসতে আজ্ঞা করুন। লাবণী আয় মা, এনারা ডাকছেন। মেয়ে আমার বড্ড লাজুক জানেন, নিজের কাজ পড়াশোনা নিয়েই থাকে। এসো মালক্ষী, এসো বসো এই চেয়ারে। আরে থাক আরো তো প্রণাম করতে হবে না, তুমি বসো। নাম কি মা? লাবণী মুখার্জি। তুমি কিসে MA করেছো? জিওগ্রাফিতে। গুড, কিন্তু বিয়েটা করনি কেন? এবছরই তো MA কমপ্লিট করেছি। আচ্ছা, বিয়ের পরে বিয়েটা করতে হবে তো। সুযোগ পেলে নিশ্চয়ই করব। থ্যাঙ্কস। মা, আমি তোমায় দু একটি কথা জিজ্ঞেস করতে চাই। বলুন। তুমি বিয়ে করবে কেন মা? তুমি উচ্চ শিক্ষিতা, ভবিষ্যতে চাকরি বা মাস্টারি করেও তো জীবন অতিবাহিত করতে পারো। তাছাড়া বিয়ে মানেই তো পরাধীনতা। দেখুন, গৃহে থাকতে গেলে সংসার ধর্ম করতে হবে। তাছাড়া সৃষ্টির প্রয়োজনেও আমাদের বিবাহের দরকার। বাহ, তোমার উত্তরে আমি খুব সন্তুষ্ট হয়েছি মা। এবার আমার শেষ প্রশ্ন। তুমি নিশ্চয়ই শুনেছ, সংস্কৃতে একটা শ্লোক আছে, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এই কথাটা তাৎক্ষণিক অর্থ যদি আমাকে বুঝিয়ে বলো মা। হিন্দু ধর্মমতে নারীর কাছে তার স্বামী শেষ কথা। স্বামী একাধারে পরম গুরু, স্বামী ঈশ্বর, স্বামী পথ প্রদর্শক, আবার স্বামী শয্যাসঙ্গী, সুখ দুঃখের সাথী, ইহকাল পরকালের অবলম্বন। তাই সেই স্বামীর হৃদয় আর আমার হৃদয় এক এবং অভিন্ন। বাহ, আর আমার কিচ্ছু জিজ্ঞেস করার নেই দেবেন। আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তোমরা স্বচ্ছন্দে কর্মে অগ্রসর হতে পারো। লাবণী মা, তুমি তোমার এই জ্ঞান বিবাহোত্তর জীবনে প্রয়োগ করো মা। জীবনে তুমি সুখী হতে পারবে মা। আচ্ছা, তুমি তো গানে 4th ইয়ার পাস করেছো শুনেছি, তা আমাদের একটা গান শোনাও তো। হ্যাঁ মা, লজ্জার কি আছে, একটা গান শুনিয়ে দাও। আমারি খুশির দিনে তোমাদের রইল নিমন্ত্রণ। আমারি খুশির দিনে তোমাদের রইল নিমন্ত্রণ। যা কিছু আছে আমার তা নিয়ে করো গো আপন। তোমাদের রইল
বাহ, সত্যি কি সুন্দর গানের গলা তোমার। তুমি আমাদের বাড়িতে গেলে রোজ আমাকে গান শুনিও, কেমন? তোমার মতো এত ভালো শ্রোতা পেলে কে না গান শোনাতে চায় বলো? ঠিক আছে হেমন্ত বাবু, আমি সকলের হয়ে বলছি, আপনার মেয়েকে দেখে আমরা খুব সন্তুষ্ট হয়েছি। লাবণী মা দেখাশোনার পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে। আমরা কিন্তু সামনের মাসেই কাজ করতে চাই। আপনারা তাড়াতাড়ি আমাদের ওখানে এসে দিনটা স্থির করুন, আর আজ আমাদের আসতে অনুমতি দিন। দিদি, আপনি তো কিছু বললেন না, আপনার মতামত জানান। আমার আর অপছন্দের কি আছে? সকলের যখন পছন্দ হয়েছে, আমার কেন অপছন্দ হবে? আমার রাকেশকে এত করে বললুম আসবার জন্যে, ও কিছুতেই রাজি হলো না। বললো তোমরা পছন্দ করলেই হবে। যাই, বাড়ি গিয়ে ওকে খবরটা দিই। আবার আসবেন তাহলে? আসতে তো হবেই, আত্মীয়তা যখন হচ্ছে তখন কি না এলে চলে? আপনারা কিন্তু তাড়াতাড়ি যাবেন, আমরা পরের মাসেই কাজ করব। আমি যত শীঘ্র পারি আপনাদের ওখানে যাবার ঠিক করছে। তাহলে মুখার্জি বাবু, আপনারা তাড়াতাড়ি কন্যা বিদায়ের আয়োজন করুন, আর আমরাও মা লক্ষ্মীকে ঘরে তোলার ব্যবস্থা করি। শুধু এই অধম তারিণী চক্রবর্তীকে একটু স্মরণে রাখবেন। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। তোমার বৌমাকে নিয়ে এলাম, দেখে যাও। সে কি রে বাবা, কাল বিকেলে বিয়ে করতে যাবার সময় বলে গেলি দাসী আনতে যাচ্ছি, আর আজ বেমালুম ভুলে গেলি বলছিস বৌমা এনেছিস? ওই হলো মা, এখনকার দিনে বাড়িতে যারা দুবেলায় এঁটো বাসন মাজে তাদেরও দাসী বলা চলে না, কাজের লোক বলতে হয়। আর সেখানে এ তো তোমার ঘরের বউ, গৃহলক্ষ্মী, একে কি আর দাসী বলা উচিত? ও, বইয়ের চাঁদপানা মুখটা দেখে মায়ের কথা ভুলে গেলি কি বল? না মা, না, তা ভুলবো কেন? মা তো চিরকাল মাই থাকবে, তাকে কি ভুললে চলে? কি জানি বাবা, যা সব দেখছি আর বাঁচতে ইচ্ছা করে না রে। বিয়ের আগে মাই সব, টাকা পয়সা, যুক্তি, পরামর্শ সব মায়ের সঙ্গে। তখন মায়ের কোনো দোষ চোখে পড়ে না, আর যেই বউ এলো ছেলের যেন চোখ ফুটে গেল। এখন সব দোষ মায়ের। ওসব নিয়ে তুমি অত ভেবো না মা, তোমার রাকেশ সে ছেলে নয়। দেখছি তো সব কলিকালের ছেলে বউদের বাবা, বুড়ো বাপ মা পর হয়ে যাচ্ছে, আর শ্বশুর শাশুড়িরা আপনজন হচ্ছে। সর্বাণী, বৌমা সবে মাত্র শ্বশুর বাড়িতে পা রেখেছে, এখনো 24 ঘন্টা পেরোয়নি, আর এরই মধ্যে তুমি নীতিজ্ঞান ছড়াতে শুরু করলে। ওসব শোনানোর কি সময় চলে গেছে? কোথায় ছেলে বউকে ঘরে তুলে দুটি খাওয়ানোর ব্যবস্থা করবে তা নয়। বৌদি, তুমি যেন আমার মায়ের কথাই কিছু মনে করো না, আমার মা ওই রকমই। না ভাই, আমি ওতে কিচ্ছু মনে করিনি। মেয়েদের এমন অনেক কথাই হজম করতে হয়। বৌদি, ও বৌদি, আমি যে তোমার ঘরের দরজা আটকে দাঁড়িয়ে আছি গো, এবার আমার পাওনাটা দাও। ও, তাও তো বটে, আমার একমাত্র লক্ষণ দেওর, তাকে তো সন্তুষ্ট করতেই হবে, তাই না? এই নাও তোমার প্রাপ্য। বাহ, তুমি খুব মিষ্টি বৌদি, যা দিয়েছো তাতে আমার গোটা মাসের কলেজের হাত খরচ চলে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বৌদি, আমি এখন আসছি। জানো, সুজিত খুব ভালো ছেলে, তুমি প্রয়োজনে ওকে দিয়ে সব কাজ করিয়ে নিতে পারবে। আমি ওকে প্রথম দিন দেখেই বুঝে নিয়েছি, ও খুব খোলা মনের ছেলে। মায়ের কথায় তুমি যেন কিছু মনে করো না, মা তো সাবেকি মানুষ, ওরা নতুনকে ঠিক মেনে নিতে পারে না। আস্তে আস্তে তোমারও গা ছোঁয়া হয়ে যাবে। আসল কথা কি জানো, চারদিকে যা সব দেখছে তাতে বয়স্ক মানুষরা খুব চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। দেখো, মানিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। আমি শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করব সবকিছু প্রতিকূলতাকে মানিয়ে নিতে, কিন্তু তাতেও যদি না পারি তাহলে সেটাকে আমার কপাল বলেই ভাববো গো, কপাল বলেই ভাববো। যাও যাও, তুমি স্নান টান সেরে একটু বিশ্রাম নাও, আমি বাবার সঙ্গে কালকের অনুষ্ঠান নিয়ে 2-4টে জরুরি কথা সেরে নিই। হ্যাঁ, তুমি এসো। বৌমা, বৌমা, শোনো, তোমায় 2-4টে কথা বলি, শোনো। হ্যাঁ, বলুন মা। ছ্যা 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 ছ্যা, এমন নমস্কারই কেউ দেয় গা? চোখের চামড়া বলে তো একটা কিছু আছে নাকি?
আমাদের বাড়ি থেকে যে নমস্কারীর কাপড় পাঠিয়েছে সেগুলো তো খারাপ কাপড় নয় মা। জামদানি, ঢাকাই, সাউথ সিল্ক মিশিয়ে নেওয়া। আমি নিজে পছন্দ করে কিনেছি। রাখো তোমার সাউথ সিল্ক, প্রত্যেকটি কাপড় অতি নিম্নমানের, রংগুলোও ক্যাটক্যাটে, দামেও কম। ঠিক আছে, আপনি 5 জনকে কাপড়গুলো দেখান। কেউ যদি খারাপ বলে তাহলে আমি বাবাকে বলে কাপড় পাল্টে দেব। বলি 5 জনকে দেখাবার কি আছে? হ্যাঁ, 5 জনকে দেখাবার কি আছে? তুমি কি বলতে চাও আমি কি কাপড়ের কিছু বুঝি না, নাকি আমার পছন্দ নেই? কি হলো মা, সকালবেলা এত চেঁচামেচি কিসে? দেখো তো ঠাকুরপো, এই নমস্কারীর কাপড়গুলো কেমন। কেন, বেশ ভালোই তো, রঙও ভালো, কোয়ালিটিও ভালো। ও মা, খারাপ বলছে বুঝি? ওই কাপড়গুলো আত্মীয়দের দেওয়া যায়? তারা বলবে কি? বলবে এমন হাঘরে ছেলের বিয়ে দিয়েছে যাদের নজর বলতে কিছু নেই গা। আচ্ছা মা, মাসির ছেলের বিয়েতে, তোমার ভাইদের বিয়েতে যে নমস্কারী কাপড়গুলো তোমাকে দিয়েছিল সেগুলো কি এর থেকেও বেশি দামের কাপড় ছিল? বার করো তো, বার করো তো দেখি একবার। বৌদির হয়ে সালিশি করছে। বলি কাপড়ের তুই কি চিনিস রে? হ্যাঁ, জীবনে কখনো মেয়েদের কাপড় কিনেছিস? আমার বলে কাপড় কিনে কিনে মাথার চুল সাদা হয়ে গেল, আর উনি আমায় কাপড় চেনাচ্ছেন। তুমি কাপড়ের কিছুই বোঝো না মা। অনর্থক দাদা শ্বশুর বাড়ির বদনাম করছো, আর বৌদিকে তুমি লাঞ্ছনা করছো। দাদা শুনলে রাগারাগি করবে কিন্তু। করুকে করুকে, তা বলে খারাপকে খারাপ বলবো না? আচ্ছা আচ্ছা, বৌদি তোদের কি দিয়ে বস করেছে বলতে পারিস? আদর, যত্ন, ভালোবাসা আর উন্নত মন দিয়ে বস করেছে মা। দেখো, ভালোকে ভালো বলার জন্যে উদার মন থাকা দরকার, সেটাই এখনো তোমার হয়নি। আর আশা করি এ কাঠামোয় তোমার আর হবেও না। ওগো ওগো, তোমরা সবাই দেখো গো, দেখো ওগো, তোমরা সবাই দেখো, দুদিন এসে দেওরের কানে কি ফুসমন্তরটাই না ঢেলেছে। দেখো, যে ছেলে আমার মুখের ওপর কথা বলেনি সে আজ মাকে কেমন দুচাই করছে। দেখো গো, দেখো। সর্বাণী, সকালবেলায় কি মরা কান্না শুরু করেছে বলতে পারো? দেখুন তো বাবা, এই কাপড়গুলো কি খারাপ? মা বলছেন এগুলো নাকি লোকেদের দেওয়া যাবে না। মোটেই নয়, বেশ ভালো নমস্কারই দিয়েছে। আসল কথা কি জানো মা, যারে দেখতে নারী তার চলন বাঁকা। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। যাকে ওর কথায় অত কান দেবার দরকার নেই, তুমি তোমার কাজে যাও। আমিও কাপড় পরবো না, আর কাউকে দিতেও পারবো না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমায় পড়তেও হবে না আর কাউকে দিতেও হবে না। আমি সুজিতকে দিয়ে সকলের বাড়ি পাঠিয়ে দেব। শোনো, তুমি যেটা করছো সেটা তোমার নিজের পক্ষেই খারাপ। সংসারের প্রত্যেকটা লোক তোমার বিপক্ষে চলে যাচ্ছে। শেষে এই সংসার একদিন তোমায় ঘৃণায় ছেঁড়া পাতার মতো ছুঁড়ে ফেলে দেবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে, তোমরা তোমাদের নতুন বউকে নিয়েই থাকো, আমি অন্য কোথাও চলে যাব। কোথায় আর যাবে? এখন তো বাপের বাড়িতেও ঠাঁই হবে না। এক আছে ওই বৃদ্ধাশ্রম, সেখানেও বেশি দিন তোমায় রাখবে না। সেখানকার সাথীর আশ্রমকে তুমি অশান্তিতে ভরিয়ে তুলবে, কারণ ঢেঁকি স্বর্গে গেলেও সেই তো ধানই ভাঙবে। বউ এখন সকলের চোখের মণি, তুগুন জানে গো, তুগুন জানে। স্বামী, দেওর, শ্বশুর সবাইকে হাত করে নিয়েছে, এখন আমি হয়েছি সবার চোখের বালি। ঠিক আছে, আমিও সর্বাণী বামনি, কত ধানে কত চাল আমিও দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমার কদর ছোটাবো। বৌমা, বৌমা, রান্নার আর কত বাকি মা? তোমার বাড়ির লোকজন সব এলো বলে? রান্না মোটামুটি হয়েই এসেছে বাবা, শুধু চিংড়ি মাছের মালাইকারিটা একটু বাকি। ঠিক আছে ঠিক আছে, রান্নাটা বেশ জমিয়ে করো বুঝলে, যাতে তোমার রান্না খেয়ে সবাই প্রশংসা করতে পারে। খাওয়াচ্ছি, সবুর করো, তারপর বুঝবে। কত বৌমার প্রশংসা তখন বুঝবে, বাচ্চা ধনেরা পালাবার পথ খুঁজে পাবে না। আসুন আসুন, সব দেরি হয়ে গেল যে, রাস্তা জ্যাম ছিল নাকি? না না, আমাদের বেরোতেই একটু দেরি হয়ে গেছে আর কি। তাহলে আর দেরি করে কাজ নেই, সকলে মিলে খাবার টেবিলে বসে পড়ুন।
অত তাড়ার কি আছে জামাই বাবু? এই তো সবে বেলা 1টা হয়েছে। ছুটির দিনে সকলে একটু দেরি করেই খায়। বাবা, বাড়ির সব ভালো আছে তো? মাকে আনতে পারতে। হ্যাঁ মা, সকলেই ভালো আছেন, কিন্তু তোমার মায়ের তো 1 বছর নাকি মেয়ের বাড়িতে আসতে নেই বলছিল। ও, তাও তো বটে। মা যে আমায় সম্প্রদান করেছে না। মামা বাবু, আপনি তো মামিমাকে আনতে পারতেন। তোমার মামিমার শরীরটা বেশ ভালো নয় বুঝলে, বাতের ব্যথাটা বেড়েছে, ব্লাড সুগারটাও একটু বাড়া। তাই বললো তোমরা যাও, আমি পরে একদিন যাব। আর দেরি করে লাভ নেই, এবার তোমরা সব বসে পড়ো, গরম গরম খেয়ে নাও। কত বড় রাঁধুনি এইবার টের পাবে। বড্ড প্রশংসা। বৌমার হাতের রান্না নাকি অমৃত তুল্য। মরে যাই মরে যাই, কত হাতি গেল তল, মশা বলে কত জল। এইবার বোঝো। বৌমা, বৌমা, তরকারিতে তো নুন করে বলো তো মা। তুমি কি ভুলে নুনটা 2বার দিয়ে ফেলেছো? ওরে বাপরে বাপ, মাংসই কি ঝাল গো! বৌদি, তুমি নিশ্চয়ই আজ অন্যমনস্ক ছিলে, না হলে এমন তো তোমার হয়নি কোনোদিন। তোমার হাতের রান্না কত ভালো। হ্যাঁ মা, তোমার তো এরকম নুন ঝাল বেশি হয় না। কি হলো বলো তো আজ? আমিও তো তাই ভাবছি বাপি, এরকম কেন হলো? আচ্ছা বৌদি, সব রান্না কি তুমি একাই করেছো, না মাও হাত লাগিয়েছে? না, মা তো কিছু করেননি, আমি একাই সব রান্না করেছি। যাগে যাগে, যা হবার তা হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তুমি এবার থেকে একটু খেয়াল করে রান্না করো কেমন? ভদ্রলোকেরা খুশি করে খেতে পারলেন না। অমন 2-1 দিন হয়েই যায় জামাই বাবু। ভালো রাঁধুনিরও হাতের জাদু মাঝে মাঝে খাটে না। আমি যেন কিছু একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। বিআই মশাই, নিজেদের আজ বড় অপরাধী বলে মনে হচ্ছে। আপনাদের নিমন্ত্রণ করে সন্তুষ্ট করতে পারলাম না। না না, এটা কোনো ব্যাপারই নয়। আর আমার মেয়ে নিশ্চয়ই নুন ঝাল বেশি দিয়ে আত্মীয়দের তাড়িয়ে দিতে চায়নি, এমনটা তো হয়েই থাকে। ঠিক আছে ঠিক আছে, আর একদিন কিন্তু আপনাদের সকলকে আসতে হবে। আমি নিজে সব তত্ত্বাবধান করব। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে একদম ব্যস্ত হবেন না। আজকে তাহলে আমাদের আসতে অনুমতি দিন। আসুন আসুন, সাবধানে যাবেন সব। দেখ বাবা রাকেশ, তোকে কদিন ধরে একটা কথা বলবো বলবো করছি, কিন্তু ঠিক সময় সুযোগ হচ্ছে না, তাই বলতে পারছি না। বলো না মা, কি বলবে? তোরা তো বৌমাকে মাথায় তুলে নিয়ে নাচছিস, তার রূপ গুণে মুগ্ধ হয়ে অন্ধের মতো ছুটছিস সকলে, কিন্তু আমি তো বাবা সিঁদুরে মেঘ দেখছি রে। কেন মা, তুমি আবার কি সিঁদুরে মেঘ দেখলে বলো? সুজিতের সঙ্গে বৌমার সম্পর্কটা ঠিক ভালো ঠেকছে না রে। তুমি সুজিত আর লাবণীর মধ্যে কি এমন দেখলে যে খারাপ ভাবছো? দেওর ভাজে এত মাতামাতি কি ভালো? মা, 2 দিন পরে তো পাড়াময় ঠিকই পড়ে যাবে, তখন তো তোদের মুখ দেখানো দায় হবে। দেখো মা, লাবণী সুজিতকে নিজের ভাই হিরণের মতো দেখে, এর মধ্যে কোনো দোষ খুঁজতে যাওয়াটা ঠিক নয়। তুই তো সারা দিনটা বাইরে বাইরেই থাকিস, অনেক রাতে বাড়ি ফিরিস, আর সেই সুযোগে ওরা দুজনে কি ফষ্টি নষ্টিটাই না করে। মা, সন্ধেবেলা ঘরের দরজা বন্ধ করে দুজনে যে কি হাসি ঠাট্টা হয় কে জানে। আমার তো বাবা ভয় হয়। কিন্তু লাবণী তো বলে ভাই আমার গানের খুব ভক্ত, ওকে রোজ সন্ধ্যেবেলায় আমাকে গান শোনাতে হয়। ওই তো ওই গান বাজনাই তো কাল রে মা, ওসব একটা ছুতো। ওই গান বাজনাকে উপলক্ষ করে ওরা ঘরের দরজা বন্ধ করে পীড়িত করে। মা, তুমি নিজের ছেলে বৌমার সম্বন্ধে এমন নোংরা মন্তব্যটা করছো কি করে? কই, বাবা তো এসব কথা বলে না। বাবা বরং বলে বৌমার গানের গলাটা খুব সুন্দর, রোজ সন্ধ্যেবেলায় আমি আর সুজিত বৌমার গান শুনি। তোর বাপের কথা বাদ দে, উনি কোনো কিছুতেই দোষ দেখেন না। বৌমা ওনার চোখে স্বর্গের দেবী, বুঝলি, স্বর্গের দেবী। কি জানি মা, আমার তো মনে হয় তুমি বোধহয় লাবণীকে সহ্য করতে পারছো না। ওই তো নয়, তোদের ভালো উপদেশ দেওয়াও মুশকিল। বুঝবি বুঝবি, যখন পাড়া শুদ্ধ লোক হাসাহাসি করবে তখন বুঝবি যে মা কত দামি কথা বলেছিল। সর্বাণী,
আর কত নিচে নামবে তুমি বলতে পারো? ছেলের কানে মিথ্যে কথার যে বিষ মন্ত্র ঢালছো, তার পরিণাম কি তুমি জানো? বাবা, ছি ছি ছি। যে সংসারটাকে এতদিন ধরে তিল তিল করে গড়ে তুললে, তাকে আজ হিংসার আগুনে পুড়িয়ে ছারখার করে দিচ্ছ কেন? বাবা, বাবা, তুমি সুজিত আর লাবণীর মধ্যে কি খারাপ কিছু জিনিস লক্ষ্য করেছো? মোটেই না। আমি মানসিক ভাবে এখনো এতটা অসুস্থ হইনি রাকেশ। বাবা, তাই সুসম্পর্ককে কুসম্পর্ক বলে সন্দেহ করতে পারছি না। ওদের সম্পর্ক খুব মধুর, আরে এটাই তো দরকার। বাবা। সংসারে থাকতে গেলে দাদা ভাই বাবা মা বৌদি দেওরের মধ্যে স্নেহ ভালোবাসার সম্পর্ক থাকবে না? এটাও যদি না থাকে, তাহলে সংসারটা একদিন হিংস্র সাপের বাসা হয়ে যেত রে রাকেশ, হিংস্র সাপের বাসা হয়ে যেত। লাবণী বা সুজিত এসব শুনলে কি ভাববে বলো তো? ভবিষ্যতে সুজিতের বিয়ে হবে, তার বউ আসবে, সে যদি এসব কথা জানে তাহলে কি ভাববে বলতে পারো বাবা? কি ভাববে বলতে পারো? আসল কথা কি জানো? এই যে অকারণ সন্দেহ আর হিংসা, এটা একটা মনোরোগ। আমারও তাই মনে হয় বাবা, আমারও তাই মনে হয়। না হলে যারা সুস্থ মস্তিষ্কের হয়, তারা নিজেদের বাড়ির দোষ ত্রুটিকে পরের কাছে প্রকাশ করে না বাবা, পরের কাছে প্রকাশ করে না। আমার কোনো রোগ হয়নি, হয়েছে তোমাদের। তোমরা বাপ বেটা বরং ভালো ডাক্তার দেখাও। তাহলে তুমি একটা কাজ করো রাকেশ, তুমি একটা ভালো বৃদ্ধাশ্রমের সন্ধান করো। কারণ একজনের সন্দেহের আগুনে একটা সংসার পুড়ে ছারখার হয়ে যাবে। এটা আমি চাই না, এটা আমি চাই না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বাণী মা, সর্বাণী মা, আমি এসে পড়েছি গো মা। বাবাজি, আপনি এসেছেন? হ্যাঁ। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমরা বড় সংকটে পড়েছি বাবাজি। কেন? দেখুন, আপনি যদি এর কোনো একটা সুরাহা করতে পারেন। আমি কদিন যাবৎ ধ্যানে বসে আমার মনটাকে কিছুতেই স্থির করতে পারছি না। বারবার তোমাদের মুখগুলো আমার ভেসে উঠছে। ভাবলাম তোমরা নিশ্চয়ই কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করেছো, তাই তো আমি দেরি না করেই ছুটে এলাম। আমি এই মাত্র তো আপনাকে স্মরণ করেছিলাম। সে কি? কি যে উভয় সংকটে পড়েছি বাবাজি, তা বলার কথা নয়। কেন? রাকেশের মা তার নতুন বৌমাকে ঠিক সহ্য করতে পারছে না, সব সময় ওর দোষ খুঁজে বেড়াচ্ছে। এইভাবে চললে কি করে সংসার টিকবে বলতে পারেন? সে কি সর্বাণী, এসব কি শুনছি মা? সারদা মা কি বলেছিল জানো? তিনি বলেছেন, কারো দোষ দেখো না মা, দোষ দেখবে শুধু নিজে। এ জগৎটাকে আপন করতে শেখো, এ জগৎ তো তোমারও। মা যদি এভাবে লাবণীর দোষ খুঁজে বেড়ায়, তাহলে সেই বা কতদিন মুখ পুজে থাকবে বলতে পারেন? সেও তো একদিন শাশুড়ির বিরুদ্ধে বিদ্রোহ করবেই। অবশ্যই। মানুষ আঘাত সহ্য করতে করতে একদিন ভয়ঙ্কর হয়ে উঠবেই। সর্বাণীর মনটা এতটাই সন্দেহবাতিক হয়ে গেছে যে সুজিত আর বৌমার মেলামেশাকে সে মেনে নিতে পারছে না। এসব কি শুনছি সর্বাণী মা? ওরা যে তোমারই ছেলে বৌমা, ওদের সন্দেহের চোখে দেখা তো তোমার সাজে না মা। তুমি ছেলের বিয়ে দিয়ে ঘরের লক্ষ্মী এনেছো, কোথায় তার হাতে সংসারের দায়িত্ব বুঝিয়ে দিয়ে নিজে বেশি করে ঠাকুরের নামগান করবে, তা নয় নিজেই সংসারের পাকে ডুবে মরছ মা। সেই জন্যই আমি রাকেশকে বলেছিলাম, নয় তোমার মাকে কোনো মনোবিদ দেখাও, আর তা না হলে কোনো ওকে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করো। আসল কথা কি জানো? এ সংসারের চাবির গোছা অপরের হাতে তুলে দেওয়া বড় শক্ত কাজ গো। যে কর্তৃত্ব সর্বাণী এতদিন করে এসেছে, তা আজ নতুন বৌমার হস্তগত। আর সেই কর্তৃত্ব ছাড়তে সর্বাণী ঠিক মনে প্রাণে মেনে নিতে পারছে না। সেই জন্যই তো বৌমার বিরুদ্ধাচারণ করছে গো। কিন্তু এইভাবে চললে সংসারটা যে ভেঙে চুরমার হয়ে যাবে বাবা। কেন চুরমার হবে রে দেবেন? আমি তো সমস্যার সমাধান করবার জন্যই ছুটে এসেছি। সর্বাণী মা, বাবা, তুমি এক কাজ করো মা, তুমি বরং আমার সঙ্গে আমার ওই গোপালের আশ্রমেই চলো। আমি আশ্রমে গিয়ে কি করব বাবা? কেন? তুমি সেখানে গোপালের সেবা করবে, তুমি ফুল তুলবে,
ভোগ রান্না করবে, তুমি তাদের সবার সেবা করবে। আহা, চিন্তা কি মা, সেখানে তো তোমার মতো অনেকেই রয়েছে, ভাবনা কি? আমি সেখানে গিয়ে থাকতে পারবো বাবা? কেন পারবে না? তুমি গোপাল ঠাকুরের সেবা করবে, পূজার ফুল তুলবে, মালা গাঁথবে, ভোগ রাখবে, আর সময় সময় নাম গান করবে। সেখানে তো তোমার মতো অনেকেই রয়েছে গো, ভাবনা কি? শোনো শোনো মা, শোনো, কেন পারবে না? ওগো মা, কর্মই তো ধর্ম, জীবন সন্ন্যাস আর মৃত্যুই ত্যাগ। ত্যাগে যে কত সুখ, কত শান্তি, তা তুমি সংসার ত্যাগ করলেই উপলব্ধি করতে পারবে গো মা। তাই করুন গুরুদেব, তাই করুন। আপনি ওকে আপনার গোপাল ঠাকুরের চরণেই আশ্রয় দিন। এই নিয়ে যেন ওর মনের একটা পরিবর্তন ঘটে। দেখছেন বাবা, দেখছেন বাবা, যাদের জন্য এত করে বললুম তারাই এখন তাড়াতে পারলে বাঁচে। গরু যখন দুধ দেয়, গৃহস্থ তখন তাকে কত যত্নই না করে গো মা। আর যখন বুড়ো হয়ে যায়, দুধ দিতে পারে না, তখন গৃহস্থ তাকে ওই কসাইয়ের হাতে তুলে দেয়। গোমাতা তখন কসাইয়ের হাত ধরে চোখের জল ফেলতে ফেলতে ওই বক্ষভূমির দিকে এগিয়ে যায় গো মা, ওই বক্ষভূমির দিকে এগিয়ে যায়। এটাই তো জগতের নিয়ম মাগো, এটাই তো আমাদের জীবন। বাবা, বাবা, আর আমার কোনো আক্ষেপ নেই বাবা, আর আমার কোনো আক্ষেপ আমার নেই মাগো। আমার স্বামী, পুত্র, ঘর সংসার, কারো প্রতি কোনো অভিযোগ আমার নেই। আপনি এই সংসারের সত্যিটা দেখিয়ে আমার চোখ খুলে দিয়েছেন বাবা। বাবা, আর এক মুহূর্ত আমি এই সংসারে থাকতে চাই না, আর এক মুহূর্ত নয় বাবা, আর এক মুহূর্ত নয়। দেখো মা, দেখো, স্বর্গ কোথায় তা আমার জানা নেই গো মা, কিন্তু এটা জানি যে মানুষের মধ্যে যদি ভালোবাসা, দয়া, মায়া, প্রেম, প্রীতি এসবগুলো ঠিক ঠিক থাকে, তাহলে এই মরতেই স্বর্গ নেমে আসে। এই মাটির পৃথিবী তখনই হয় ধুলির স্বর্গ মাগো।